বলেছি, আমি বলেছি এবার যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষকদেরকে আমি নিজের হাতে, শিক্ষক মানে প্রফেসর, স্কুল টিচার, এরা সবাইকে আমি নিজের হাতে ব্লেন্ডেড লার্নিং এটা শেখাবো। সারা বিশ্বে যেটা আমি পর্তুগালে ছিলাম, ওখানে থেকে এসে তো আমার সৌভাগ্য হয়েছে যে বিভিন্ন ডিভিশনে, খুলনাতে ডিভিশনের ডিস্ট্রিক্টগুলো, বরিশালে, কুয়াকাটা, তারপরে রাজশাহী, পরবর্তী চাঁদপুর যাবো, চাঁদপুর হয়ে গেলে চিটাগাং ডিভিশন আসবে। টিচারদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে, ওদের কারণে ভাবে তৈরি করছি। আর আমার সম্পর্কে আমি বলি, আমি তো চট্টগ্রাম কলেজে পড়েছি, খুব লো প্রোফাইলে থাকতাম। আমি জানতাম আমার বাবাকে, রবীন্দ্রনাথ বাবাকে বলেছিল শরৎচন্দ্র সুভাষ বসুর ভাইয়ে শরৎ বসু যখন লোকমান সাহাকে নিয়ে গেল, লোকমান সাহাকে দেখে রবীন্দ্রনাথ বলেছিল কি বাঙালির ছেলে। আমার তো অনেক আপনার তো আপনার অনেক বৃহৎ একজন দীর্ঘকার একটা মানুষ। উনি লিখেছিলেন 25শে বৈশাখ, তখনকার দিনে 2,500 টাকা পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথের কাছ থেকে। যাতা কথা আমার মধ্যে এত, আমি কলেজে পড়তাম, যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, আমি সবসময় মনে করতাম কি যে আমার মধ্যে যে যে জিনিসটা আছে এটা আমার প্রকাশ হচ্ছে না। রবীন্দ্রনাথ বলেছিল latent talent is not what unless expressed। বাংলা হচ্ছে সুপ্ত জ্ঞানের মূল্যায়নের তবে প্রকাশ করতে হবে। আমি আমার শিক্ষার্থীদের দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, স্কুলে দেখেছি, আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে আমাকে একটু ধৈর্য ধরতে হবে, আমাকে স্কুলে পপুলার হতে হবে না, আমি হব এমন কাজ করব যাতে করে বিশ্বে আমি একটু ভালো কাজ করতে পারি। সবচেয়ে বেশি ভালো লাগে অনলাইনে থেকে যে চিটাগাং অনলাইন আসলো, আমি তো জানিও না, ওরা এসে আমাকে একটু সংবাদ করলো, এটা আমার আশ্চর্য। সেম থিং ওই তো পর্তুগালে গেলাম, একজন আমাকে পরিচয় করে দিচ্ছে এস্টোনিয়া, তো ওনার সাথে আমি একটু কথা বলবো, উনি এসে আমাকে বললো আমাকে চেন এস্টোনিয়া বলেছে নেদারল্যান্ড থেকে আমি পিএইচডি করেছি, ডক্টর বেটি কলেজের ক্লাসে তোমার বই ইউজ করে আমরা পিএইচডি করেছি। একই জিনিস আমি গেছি পর্তুগালে, যে গেলাম, ওরা পিএইচডি যারা করেছে আমার মডেল নিয়ে করছে। এত কিছু বড় অর্থ কি জানেন? যা কিছু করবেন নীরবে নিস্তব্ধে খাঁটি কাজ করবেন। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরি করে না। আমার সাথে কত ছেলে স্ট্যান্ড করেছে, আমাকে বলে একজনে আমেরিকাতে বলে তুমি তো অনেক টপ স্কুল থেকে এসেছো, কলেজ গেছি, তো তুমি কি স্ট্যান্ড করেছিলে? হ্যাঁ আমি স্ট্যান্ড করতাম, আমি প্রতি সপ্তাহে স্ট্যান্ড করতাম, এমন কি কথা। আমি বললাম যে ভাই এত দুষ্টামি করতাম, টিচার আমাকে টেবিলের উপর তুলে দিত। আমি মেট্রিক স্ট্যান্ড করিনি, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করিনি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথাগত শিক্ষার বিরুদ্ধে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এখানে বললে কেউ শুনবে না, কিন্তু বিশ্ব শুনেছে। কিন্তু প্রথাগত শিক্ষায় মানুষকে যদি শিক্ষিত মনে করে, এটা আমি কোনোদিন বিশ্বাস করিনি যতদিন পর্যন্ত আমি আমেরিকা গিয়ে একটা বই পড়েছি, ডিসপ্লেইং কমিউনিটি। আমাকে হার্ভার্ডের বিশেষভাবে নিয়ে গেছে আমার কথা শোনার জন্য। লো প্রোফাইলে থাকবেন, কম দেখাবেন, বলবেন কম, কাজ করবেন বেশি। তো আজকে আমি খুব ভালো লাগছে 23টি ভাষায় আমার ই লার্নিং বইটি ট্রান্সলেট হয়ে গেছে। এখন হচ্ছে উজবেকিস্তান হচ্ছে। আমি আশ্চর্য হয়ে যায়, নিশ্চয়ই আমি এমন কোনো ভালো কাজ করেছি যে বিশ্বের এত প্রফেসররা এই জিনিসটা নিয়ে আলোচনা করছে। আমি যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মৃত্তিকা বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন থেকে আমি কিন্তু চিন্তা করতাম, নাম বাবার মতো চিন্তা করতাম, আশ্চর্য লাগতো। আমার বাবা পাঠানপুরের একটা ছেলে, পাঠানের ছেলে, সে কিভাবে রবীন্দ্রনাথ কেন আমার বাবাকে বলে কি বাঙালির ছেলে। আর সুভাষচন্দ্র ছোট ভাই আম্মা শাশুড়ি নাম বলতেন যে শরৎবাবু বলেছে হ্যাঁ বাঙালির ছেলে। এত বড় সাহস কে দিতে পারে আমাকে? নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস তো বাবার বইতে লিখেছে, ভূমিকা লিখেছে, তাই না? তো এগুলো তো আমাকে আশ্চর্য লাগে। তো সাহস করতে এসছে, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, অবশ্যই ওইটা পেয়েছি। আমি কোনোদিন বিশ্বাস করি না আমার সহপাঠীরা আমার মতো। আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, দুবেলা খাওয়া আমাদের খুব কঠিন ছিল,
ভালো কাপড় পরা, কোনোদিন বলতাম না আমি কার ছেলে। কলেজে আমার দুটো ছেলে আছে এখানে, জাহাঙ্গীর মিয়া, সলিমুল্লাহ খান, আমিনুল হক, ও আমেরিকাতে থাকে আমার পাশে। ওরা কোনোদিন জানো না আমি কে, কোনোদিন জানাতে দিইনি। আমাকে যদি আমার বড় ভাইয়ের ল্যাপের দোকান ছিল, ওই হিসেবে চিন্তা আমাকে কোনোদিন কাউকে বলিনি। যখন আমার একটা পরিধি বিশ্বের মধ্যে এসেছে, তারা আমাকে জেনেছে কিনা পরিধি বলিনি। তবে যেটা বলছি, আমাদের নতুন প্রজন্মদের বলতে হবে যে ধীরে সুস্থে একটা লক্ষ্যে পৌঁছতে হলে ভালো কাজ করতে হবে। আশ্চর্য হয়ে যাবেন যে আমি ভয়ে ভয়ে অনেক ছিলাম, কিন্তু ওই কাজগুলো করতে হয়ে আমার বই বেরোতে হলে অনেক কষ্ট। কিন্তু পৃথিবীকে একটা কনভিন্স করতে হবে, আমরা একাডেমিক ওয়ার্ল্ডে যারা আছি, আমাদের এটা পত্রিকার লেখা না, একটা বই, সেটা প্রফেসরদের রেকমেন্ডেশনে পাবলিশার বইটি বের করে, এরপরে একটা স্বীকৃতি আসে। তো এই জন্য আমি তো খুব প্রাউড ফিল করছি যে আমি যে কাজটা করে গেছি, এখন বেশি আছি সারা বিশ্বে। সে কলকাতায় আমাকে কত স্ট্যান্ডিং ওভেনশন, দিল্লিতে দিচ্ছে, বিভিন্ন দেশে দিচ্ছে। কারণ কি, আমি প্রথম এই জিনিসটা দেখলাম যে ওয়েবের মাধ্যমে মানুষ শিক্ষা উন্নত করবে। যখন কোভিড লেগেছে, দেখেন চট্টগ্রাম অনলাইন, ময়মনসিংহ অনলাইন, ঢাকা অনলাইন আমার সাথে যোগাযোগ করেছে, এবং তাদের বুঝছে যে আমি যা বলছি কেউ শুনছে না, বুঝছে না। 2014 সনে আমার স্ত্রীও ছিল ঢাকাতে, আমাদেরকে জাফরি গজ সাহেব ছিলেন, মানে আমাদের ভাই, এনার সবাই আমাকে জিজ্ঞেস করছিল। আমি অনেক কিছু বলেছিলাম, আপনারা পার্লামেন্ট টিভিতে ইউজ করেন না কেন? আজকে যখন কোভিড লেগেছে পার্লামেন্ট টিভি ইউজ করেছে। তো এখন হয় কি, আপনার এই জন্য দুঃখের সাথে বলছি, কত কষ্ট করে মানুষ হয়েছি। সেখানটা হচ্ছে যে আমাকে কেউ বুঝতো না, আমাকে জানতো না, আমার নিজের পরিবারকে বুঝতো না, যে চিন্তা ভাবনা অন্যরকম। আমি কোনো দেশে গেলে আমাকে মনে হয় প্রধানমন্ত্রী এসছে এরকম সম্মান করে, প্রফেসররা, কারণ তারা জানে, তারা রিসার্চ করে, তারা গবেষণা করে, এই গবেষণার পেছনে কত কষ্ট আছে তারা বুঝে। তো অনেকটা বাহাদুরের মতো বলছে, বাহাদুরের সময় এসে বলবো, কারণ কি আপনাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন আপনার মধ্যে আছে। প্রথাগত শিক্ষাকে কোনোদিন মনে করবেন না আপনার বাচ্চারা, আত্মীয়রা প্রথাগত শিক্ষার মাধ্যমে যেতে পারবে, ওই রেল লাইনের মতো রাখতে যাবে। কিন্তু প্রথাগত শিক্ষার বাইরে যেটা আমি জ্ঞান বহন করেছিলাম, উদ্দেশ্য হচ্ছে কি আপনার মধ্যে সৃষ্টির স্রষ্টার যে অবদানটা আছে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার যদি ভালো মেন্টর থাকে আপনাকে সেটা দেবে, কিন্তু আমার সে মেন্টর ছিল না, কোনোদিন ছিল না। আমি নিজেকে নিজে কষ্ট করে 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 আমি এটা বের করেছি, আমি কোথায় কি কাজ করতে পারবো। এটুকু জেনেছি, অনেক বই বের হওয়ার পরে আমি জেনেছি যে আমি কত কম জানি। আগে মনে করতাম ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেলাম, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেলাম, আমি অনেক কিছু জানি। এখন মনে করি আমি কত কম জানি। এই কম জানাটা অনেক ভালো। এটা আমার কিছুটা আমি এই কারণে বলছি, আমার মনে হচ্ছে যে সব টিচারদের সাথে বরিশাল বলেন, ঝিনাইদহ বলেন, সব জায়গায় যাচ্ছি, টিচার আমাকে টানছে, স্যার আমাদের পাশে আসেন, কত ভালো লাগে। তারপর ক্লাস 9-10 বইতে যে আমার মনে আমার ভাতিজি আছে, একবার বলেছিলেন যে আমি তো হিরের অর্থের মানুষের মধ্যে পড়াতে। ক্লাস 9-10 ইংলিশ টুডেতে আমাকে ইনক্লুড করেছে, 172 পেয়েছে। আমার এগুলো আমার সুবিধা দিয়েছে, এটা তো বড় পাওয়া। বাংলাদেশে আমাকে কি দিয়েছে, আমেরিকা হল অফ ফেম দিয়েছেন, নেটো আমাকে ফাউন্ডার অফ মডার্ন আন্ডারস্ট্যান্ডিং ঘোষণা করেছে, নেটো কান্ট্রিজগুলো। কিন্তু এর চেয়ে বড় পাওয়া হচ্ছে যে ক্লাস 9-10 ইংলিশ বইতে, যেখানে ইংলিশে ফেল মারার অবস্থা ছিল, সেখানে আমার সম্পর্কে স্টুডেন্টরা পড়ছে, এর চেয়ে বড় কিছু হতে পারে না। তো এই অর্থে যে বাংলাদেশটা আমাকে দিয়েছে, আমি মনে করি বাংলাদেশ আমাকে সবচেয়ে বেশি দিয়েছে। বাংলাদেশ আমাকে এত বেশি দিয়েছে, ক্লাস 9-10 ইংলিশ বইতে 172 পৃষ্ঠা বদরুল খানকে স্মরণ করেছে। এর চেয়ে বড় কিছু হতে পারে? আমি খুব খুশি। এটা তো আমি সারা জীবন আমি যাচ্ছি বিভিন্ন দেশে, আমি ওইটা বলে বেড়াচ্ছি। আচ্ছা, এখন আসি কিছু ঘটনা। আমার মা সম্পর্কে কি বলবো, উনি কিরকম, মোহাম্মদ ফারুক তো বলেছেন, অসাধারণ একজন মহিলা, সুন্দর করে কথা বলতেন। উনি ইসলাম ধর্ম খুব ভালোভাবে গ্রহণ করেছেন। আমি, আমার ওয়াইফ সীমা খান 5 ওয়াক্ত নামাজ পড়েন, ধর্মের প্রতি রোজা রাখেন, আমি নামাজ পড়ি, কিন্তু মানে সবসময় আমি প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু আমি হয়তো
প্রতিরক্ত করতে পারি না বা করি না, তা করবো। যে কোনো ধর্মে যদি সত্যিকারভাবে আপনি গ্রহণ করুন, আল্লাহ আপনাকে বা আপনার বিধাতা আপনাকে একটা সুন্দর পথ দেখাবে, আপনাকে শৃঙ্খলাবদ্ধ রাখবে। আমার মার কাছ থেকে আমি শিখেছি। মা আমাকে একটা তসবি বানিয়ে দিয়েছেন আমেরিকা থেকে, আমি নিয়ে গেছি ওটা, সে তসবি আমার এখনো আছে। আমরা যেখানে নামাজ পড়তেন, আমরা নামাজ কামনা, মানে নামাজ কামনা, ওখানে আমি নামাজ পড়তাম। কত সুন্দর করে কথা বলতেন, এত মানে ধীরে সুস্থ। আমার কোনো কেউ আত্মীয় জানেন, দুইজনে জানতেন, জাহাঙ্গীর মিয়া আমার মাকে জানতেন, আর নিজামুদ্দিন খান, ডক্টর নিজামুদ্দিন খান আমার ভাই বোন, হ্যাঁ, সে এখন আমেরিকা আছে, ওরা কিন্তু আমাকে আম্মাকে জানতেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আর্থিক অবস্থা যদি ভালো ছিল না, তো কেউ জানতো না, ইতারা ফোন জাস্ট লাইক। কিন্তু এখন ইতারা ফোন হয়ে গেছে সামথিং। কারণ কি, এখন ডক্টর আনোয়ার মতো একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক আমাকে উদ্ধার করেছে। আমি তো খুব খুশি যে এমন উদ্ধার করছে না, এই বইটি কত মাসে যে আসবে আমি চিন্তা করছি, কারণ অনেকে শুনতে চাচ্ছে। আমার বই যত ভাষায় বের হয়ে গেছে, প্রত্যেকটা ভাষায় উৎসর্গ করেছি বাবা মাকে, তারা জিজ্ঞেস করে। তো এখন আমি তো অ্যাকচুয়ালি কোনো নিজে অনেক বক্তৃতা দিই, কিন্তু সাজিয়ে বলছি না, আপনারা ক্ষমা করবেন। আনোয়ার আলম যেটা করেছে, আমার আন্ডারে অনেক আমেরিকান বা বিভিন্ন দেশে পিএইচডি করে, ডক্টর ডিগ্রি নাই। আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে রিসার্চ ম্যাটার্স, গবেষণা পদ্ধতি। এই আনোয়ার আলম ম্যাডাম যেটা করেছেন, এথনোগ্রাফিক ন্যাচারালিস্টিক ইনকোয়ারি, মানে কি, উনি নথিপত্র ঘেঁটে মানুষের সাথে আলাপ আলোচনা করে যে তথ্য পেয়েছেন, ওগুলোকে সুন্দর করে সাজিয়ে উনি আপনাদের কাছে উপস্থাপন করেছেন। এটা হচ্ছে একটা বড়, আমাদের যারা প্রফেসর আছেন, আমি বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের বলি যে আপনারা ন্যাচারালিস্টিক ইনকোয়ারি কিভাবে সত্যের তথ্য বের করতে পারবেন। কেবল একটা মানে এটা ট্রায়াঙ্গুলেশন করতে হয়, ডেটা পেপার থেকে নিলেন, ইন্টারভিউ নিলেন, ওখানে থাকবেন, এগুলোকে ট্রায়াঙ্গুলেট করে যে জিনিসটা ছাড়বেন, ওটা সত্যিকার রিসার্চ। তো আমি কি, আমার মনে হয় আমার মার বইটা আমি সত্যি করতে এখনো পড়িনি, একদম পড়িনি, কারণ আমার হাতে যায়নি। নিউ ইয়র্কে আছে একজনের কাছে, কবিতা কেউ আনতে পারেনি। এমনকি আমার যে বইটা সিআরবি, ওইটা আমার কাছে আজকে দেখেছি। তো আমি তো খুবই মুগ্ধ। আমি জানি না আমার এই মামিকে, ডক্টর আনোয়ার আলমকে আমি কীভাবে থ্যাংক ইউ জানাবো, যে একটা অপরিসীম কাজ করেছে। হয়তো উনি না থাকলে এই জিনিসটা আসতো না। একজন নারীকে যে তুলে ধরা হয়েছে পৃথিবীতে, আর আমি বলতাম বেঁচে থাকতে এটা অনেক সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। কারণ আমি যত ভালো করবো, আমার মা বাবাকে আরো উপরে তুলবো, বুঝছেন না? এটা হচ্ছে একজন সন্তানের দেওয়া। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে বইটির কাজ করেছি, আমার নানা উনি সিআরবিতে, আই থিঙ্ক 1872 সালে সিআরবিতে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, রেলওয়ে বিল্ডিং শুরু হয়েছে। ওখানে আমার নানা ছিল একজন অ্যাকাউন্টেন্ট। তো ওই হিসাবে আমার সিআরবির প্রতি সবসময় একটা দুর্বলতা ছিল। যতবার আমি খানবাড়ি থেকে সিআরবি দিকে যেতাম, আবার রিক্সা করে আমার সাথে যেতাম, মা বলতেন যে তোমার নানা এই বিল্ডিং চাকরি করতেন সিআরবিতে। তো সিআরবি আমার সবচেয়ে ভালোবাসা ছিল। আমার একটা টেলিভিশন শো আছে আমেরিকাতে, ফক্স টেলিভিশনে, এটা হচ্ছে KDW খানস ডিজিটাল ওয়ার্ল্ড, খানস ডিজিটাল ওয়ার্ল্ড। ওই টেলিভিশন শোতে আমি সিআরবিকে ফিচার করেছি। কারণ ফেসবুকে আমি দেখি যে যেখানে আমাদের প্রাণের স্পন্দন আছে, যেখানে গিয়ে আমি একটু শান্তভাবে বসতে পারি, যেখানে দেখি যে গ্রিনারিজ, গাছপালা, পাতা, আমার খুব ভালো লাগে। হঠাৎ দেখি যে সিআরবি সম্পর্কে মানুষের মধ্যে একটা বিরাট একটা উত্তেজনামূলক অবস্থান হলো। তো দেখলাম কি সবাই চাচ্ছে সিআরবিতে হাসপাতাল, কেন এই নিয়ে অনেক ইয়ে হচ্ছে। তখন আমার কাছে আমি রাশিদ ভাইকে ফোন করলাম, রাশিদ ভাই আমরা কিছু একটা করি সিআরবিকে রক্ষা করার জন্য, আমরা করবো, এভাবে বলবো না যে আমি যেহেতু সরকারকে বিভিন্নভাবে পরামর্শ দিই, আমি সরকার বিরোধী বলবো না,
আমি কারো পক্ষ বলবো বিপক্ষ বলবো না, কিন্তু সিআরবি যে আমাদের অস্তিত্ব আমি সার্গেয়ে বাজ একটা হরমোনে মানে সার্গেয়ে আমি সার্গেয়ে হতা জাল হয় আর জের আর সার্গেয়ে হতা ফিল্মে আর আপনি যে মনে হয় খুব জেনুইন উপরে ethnically authentic conversation dialogues that I do and back জায়গা থেকে না। তো আমার মনে হচ্ছে কি হ্যাঁ সার্গেয়ে পর আমি এরকম যে ফাটান তুলি সমুরে হাসে হ্যাঁ স্টেডিয়ামে খেলা খাইতে পারলে বা খেলা দেখতে গেলে ইন্ডিয়া আর ইয়াই কি সুন্দর একটা পরিবেশ, একটা শাশ্বত শ্যামল সুন্দর পরিবেশ, এটা কেন থাকবে না? আমরা কি দোষ করেছি? আমার মধ্যে আমি কিন্তু ঘুমোতে পারছিলাম না। রাশেদ ভাই আসেন না, রাশেদ ভাইকে বলেছি রাশেদ ভাই আমি এটা কিছু করবো, কিন্তু আমি টেলিভিশন অলরেডি আমার প্রডিউসারকে বলিয়েছি, এটা ফক্স টিভি অনেক টপ ওয়াশিংটন দিচ্ছে, বলেছি আমি 5 মিনিটস দেবো। ইন্ডিয়ান নীলিমা মেহরা নীলিমা আহবি উনি কিন্তু খুব প্রস্তুতি নিয়ে ঠিক আছে। উনি ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নানও কি বলেছে, ওরা সব দিয়েছে যে এই সিআরবিকে আমরা রক্ষা করতে হবে। কারণ আমরা সিআরবিকে এই কারণে রক্ষা করবো কারণ আমরা চাই পরিবেশ, আমরা চাই এমন একটি পরিবেশ যেখানে শ্বাস নিঃশ্বাস আমরা স্বতঃস্ফূর্তভাবে নিতে পারি। বিল্ডিং করে কি হবে? সব ক্ষেত্রে বিল্ডিং করে আজকে আমাদের বাচ্চারা, আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এখন তো আমার খেলার কোনো জায়গাই নেই। আর সিআরবিতে যখন মুন্নি সাহাসও আমরা আসলাম, এই কোথায় আমাকে সম্বোধন দিয়েছিল যে কোথায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এখানে সিআইইউ, ওখানে মুন্নি শাহ আশ্চর্য হয়ে গেছে যে এত সুন্দর একটা জায়গা, বাচ্চারা খেলছে, ক্রিকেট খেলছে। তো এই যে একটা যে জিনিসে আমাদের আমরা গর্ব করতে পারি, এটা তো আমরা দিয়ে দিতে পারি না। তাহলে আজ এই যে বইটি দেখছেন, এই বইটিতে সিআরবির বইটা হচ্ছে, আপনারা দেখেছেন কেন জানি না, এখানে আমার ছবি আছে, আমার কোম্পানি, এটা মানে কে তুলছে জানি না, ছবিটা কিন্তু আমাকে ভালো লাগছে, কি গল্প আছে তোর তো পছন্দ হয়ে না? তো এই ছবিটা, এটা হচ্ছে সিআরবি, এত সুন্দর একটা জায়গা, কিভাবে আমরা এটাকে ইয়ে করবো, হারিয়ে ফেলবো? তো আমরা হারাতে দিইনি। আমার তো মনে হয় যে মানুষের মধ্যে সার্গেয়করণ মধ্যে এত একতা, এই একটা কারণে এমন একটা জিনিস নিয়ে মানুষ যে পরিবেশকে নিয়ে সিআরবির যে একটা ছায়া, এই শতবর্ষের বৃক্ষগুলো, এগুলো ওদের হৃদয়ের খুব কাছাকাছি, ওরা ছাড়তে দিচ্ছিল না। সে বলুন এই দল ওই দল, সর্বদলের সবাই সুন্দরকে আমাদের মধ্যে আমার ছোটবেলার খুবই মানে পরিচিত দৌড়ান ম্যারাথনের, উনি দেখেন দেখেন সবাই দেখেন, উনি কিন্তু সিআরবির ওখানে দৌড়াতেন। আজকে সিআরবি না থাকলে ওনার দৌড়ানি হয়তো স্তম্ভিত হয়ে যেত। তো আপনার আমাদের প্রাণের উচ্ছ্বাস, আমাদের ভালোবাসার প্রতি সেটা সিআরবি। এখন এই সিআরবি রক্ষার্থে আমাদের মাঝে আমি কিন্তু অলরেডি আমার টেলিভিশন শোতে স্পেসিফিকলি বলে দিয়েছি, যারা যারা এই সিআরবি রক্ষার জন্য ফাইট করছে তাদেরকে আমি সমর্থন করি, এবং যারা যারা আই এম রিপিটিং ইন ইংলিশ সো এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড, যারা যারা এটার বিরোধিতা করেছে, এটার একটা লিস্ট আমার কাছে থাকবে, আপনারাও রাখবেন। আমি কিন্তু বেঁচে থাকতে ওনাদেরকে এই জিনিসটা মনে করিয়ে দেব যে আপনাদের কারণে হয়তো আমাদের এই সিআরবি রক্ষা করতে পারতাম না। আপনারা যারা বিভিন্ন সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল আছেন না কেন, তাদের আমাকে অনুরোধ করছি, আপনারা কোনোদিন যখন একজনের নিঃশ্বাস প্রশ্বাস স্বতঃস্ফূর্ততার যে উচ্ছ্বাস আছে, ওটা তো থামাতে পারবেন না, থামাবেন না, এটা আমার কথা। ওই প্রেক্ষিতে আমার মনে হয়েছে কি এই সিআরবির উপরে যে বইটি আছে, হ্যাঁ, আজকে আমার আম্মা থাকলে খুব খুশি হতেন যে এই সিআরবি বইটা আমরা করেছি। এখানে যারা যারা লিখেছেন সবাইকে আমার অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এসছেন, আমি জানি আপনাদের অনেক অসুবিধা হচ্ছে ইয়ের জন্য, সময়ের জন্য, আপনাদের অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমরা যেন চট্টগ্রামকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এবং চট্টগ্রামের একই মডেলটা আমি সারা বাংলাদেশে, সে রাজশাহী, সে বেনাপুর, সে টেকনাফ, সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। আপনাদের সবাইকে আমরা যারা যারা আছেন বা জিনিস চাইছেন যে রাজি ভালো গান 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 লিখে দিচ্ছেন না, কি আছে মনে হয় যে আচ্ছা, এখানে আমি একটু একটু রেকগনাইজ করি।
একটু ইনফরমেশন আমি যেন আপনার খুব ব্যস্ত কোন দিয়ে আছে রাজি হাত পুরো তো কি রে ওকে গান লিখতে সীমান্তে গান লিখছে একটা গান আছে যে আমি সবসময় চেয়েছি মায়ের দিয়ে তাকে দুই বাংলাকে একত্রিত করার এখন আমার অনেক স্বপ্ন তখন বাংলা আমার মা আমি লিরিক্স লিখতে পারি না আমি কবিতা পদ্যের মতো করে বানিয়েছি তো সে একটা লিখেছে কি যে ওখানে আমি বলেছিলাম ইমপ্রম্পটু স্রষ্টার সৃষ্টি বাংলার এই বিচিত্র কৃষ্টি বেঁচে থাক চিরদিন বেঁচে থাক ওই গানে ওর গান শুভমদের সাথে সীমার গানে এই রাজীব হচ্ছেন আমাদের চট্টগ্রামের গর্ব সে গানটাকে এত সুন্দর করে লিরিক্স দিয়েছে একটা হচ্ছে যে সে হচ্ছে যে পলাশির পাট কি ছিল পলাশির পাট থেকে নকশি কাঁথা হ্যাঁ খুব সুন্দর রয়েছে আসার জন্য আচ্ছা ডক্টর ময়না আছেন ওনাকে স্মরণ করছি সম্মানিত সব ইনি প্রথম আমাকে বলেছেন বঙ্গবন্ধু লোকমান খান শেরওয়ানিকে রেকগনাইজ করেছেন আমি নেত্রীকে বলবো একটা সময় আসছে যে এবং আমাদের যে সম্পত্তিটা একজন ছাত্রজীবন ধরে রেখেছিল গৌরবটা এই বঙ্গবন্ধুর কাছে এই ভদ্রলোক দিয়ে আজকে ওই সম্পত্তি আমি ফিরে পেয়েছি থ্যাংক ইউ বঙ্গবন্ধু আরো আছে আমার সব আত্মীয় স্বজন হ্যাঁ তো এখানে আমি মনে করি যে আপনাদের উপস্থিতিতে আমি অনেক ধন্য পেয়েছি এখন কিছু কথা বলি চট্টগ্রাম একাডেমিকে আমি এত পছন্দ করি কেন বাংলাদেশের যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমার বাবার নামে জাতীয় সাংবাদিক পুরস্কারটা কিন্তু চালু করার কথা ছিল ম্যাস কমিউনিকেশন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ডিপার্টমেন্ট আন্ডারে অনেক করার পর আমি চিন্তা করলাম না আমি চট্টগ্রাম একাডেমির সাথে কাজ করবো এবং তাই করেছি না 25 বছর লোকমান খান শেরওয়ানির নামে জাতীয় সাংবাদিক পুরস্কার এই চট্টগ্রাম একাডেমিকে দিচ্ছে দ্বিতীয়ত আমার মা যেহেতু একজন টিচার শিক্ষক ছিলেন ওই জন্য ওনার শিক্ষাভিত্তি এখান থেকে শুরু হয়েছে এখন নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের এই চট্টগ্রামে যারা লেখক লেখিকা আছেন একটা গবেষণামূলক কাজ করবেন যাতে করে সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি হবে তখন আমাদের শেরওয়ানি ফাউন্ডেশন থেকে আমরা ফাইন্যান্স করবো ওই বইটি বের হওয়ার জন্য এবং আমরা আজকে পুরো প্রতি নেই সে আমাদের বিভাগীয় পরিচালক শেরওয়ানি ফাউন্ডেশন থেকে আমরা 10 লক্ষ টাকা লাগে ওই বইটাতে আমরা করবো ওই উদ্দেশ্যে এখন মামির উপর আর একটু চাপ দিচ্ছি তো মামি একটা বই করবেন সেটা হচ্ছে নারী পাচার এই বইটি আমরা শেরওয়ানি ফাউন্ডেশন থেকে আমরা করবো আর হোপফুলি ওটা আমরা পূর্ণবাসে ট্রান্সলেট করবো আপনাদের অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে এসেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও একটা আমার বদনতা আমার থিঙ্কিংয়ে আমি যেন চিন্তা করতে পারি সারা বিশ্বে যেন আমি আরও নাম করতে পারি একটা কাজ করছি এখন হচ্ছে মেটাভার্স মানে পৃথিবীটা এখন তো দেখছেন পরবর্তী হলে ভার্চুয়াল হয়ে যাবে এই মেটাভার্স নিয়ে একটা কাজ করছি এই ওটার মানে হচ্ছে যে এটা নতুন দিগন্তের সূচনা তা আপনারা দোয়া করবেন আমি যেন আরো কাজ করতে পারি আপনাদের অনেক ধন্যবাদ